আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন গত বছর প্রতিরক্ষা সামগ্রী কেনার জন্য ভারত বাংলাদেশকে যে $50 কোটি ঋণের ঘোষণা দিয়েছিল তা দিয়ে বাংলাদেশের যা প্রয়োজন এবং ভারতের যা উৎপাদনের সক্ষমতা রয়েছে সেই ভিত্তিতেই প্রতিরক্ষা সামগ্রী কেনার কথা রয়েছিল। উল্লেখ্য ছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের কাছে চাহিদা অনুসারে দাবিপত্র পেশ করবে, তবে শোনা যায় তাদের প্রতিরক্ষা সামগ্রী আমাদের ডিমান্ড মিট করতে পারেনি। আর $500 মিলিয়ন ঋণের পুরোটাই ভারত থেকে আমদানির মাধ্যমে খরচ করতে হবে না। এর 35% মতো তৃতীয় কোনো দেশ থেকে সামরিক সরঞ্জাম কিনে বাংলাদেশ খরচ করতে পারে, তবে সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই ভারতের অনুমতি নিতে হবে। কিন্তু উল্লেখ্য ব্যাপার এই যে পাকিস্তান কিংবা চীন থেকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম ক্রয় করা যাবে না। ব্যাস, মোটামুটি জটিল একটি চুক্তি। সোজা বাংলায় বলতে গেলে বাংলাদেশের শতকরা 90% মানুষই ভারতের সাথে প্রতিরক্ষা সম্পর্ক চায় না। এ নিয়ে অবশ্য যথেষ্ট যুক্তিযুক্ত কারণও রয়েছে, তবে সে বিষয়ে আমি আলোকপাত করতে চাই না, যে কারণে বাংলাদেশ আজ পর্যন্ত কোনো ভারতীয় প্রতিরক্ষা সামগ্রী ক্রয় করেনি। এর পেছনে রয়েছে বিশেষ কারণও। ভারত অন্য কোনো দেশের প্রতিরক্ষা প্রয়োজন মেটানোর জন্য অস্ত্রশস্ত্র প্রস্তুত করার চেয়েও নিজ প্রতিরক্ষা প্রয়োজনের বিষয়টিকে বেশি গুরুত্ব দেয়। এছাড়া তাদের তৈরি বেশ কিছু প্রতিরক্ষা সামগ্রী আবার খোদ নিজ দেশেই বিতর্কিত। তারা তাদের মোট অস্ত্র চাহিদার বিশাল অংশই বাইরের দেশ থেকে আমদানি করে থাকে। যাই হোক, চলুন তাদের তৈরি বড় রকমের বেশ কিছু প্রতিরক্ষা সামগ্রী দেখে নেই। যদিও ভিডিওটি অনেক বড় হবে, তবে এখান থেকে আপনি ভারতীয় ডিফেন্স ইন্ডাস্ট্রি সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন ভারতের প্রতিরক্ষা সামগ্রী আমরা কিনবো কি কিনবো না, মানে ভারতের তৈরি প্রতিরক্ষা সামগ্রী আমাদের ডিমান্ড মেটাতে সক্ষম কিনা। তো চলুন শুরু করি। প্রথমেই হাল ধ্রুব হেলিকপ্টার। হাল ধ্রুব হলো দাদাদের তৈরি একটি ইউটিলিটি হেলিকপ্টার। এটি প্রস্তুতকারক হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড। এটির ডেভেলপমেন্ট শুরু হয় 1984 সালে এবং প্রথম ওরে 1992 সালে। বারবার ডিজাইন চেঞ্জ, বাজেট স্বল্পতা এবং স্যাংশনের জন্য এটির ডেভেলপমেন্টে বারবার বিঘ্ন ঘটেছিল। তবে সব বাধা অতিক্রম করে এটি 2002 সালে প্রথম সার্ভিসে আসে, যেটা মিলিটারি কিংবা সিভিল উভয় ধরনের কাজ করার জন্যই তৈরি। এটি প্রথম এক্সপোর্ট করা হয় নেপাল এবং ইসরায়েলে। হাল এখনো পর্যন্ত 300টি ধ্রুব হেলিকপ্টার তৈরি করেছে। এবার এর পারফরমেন্সের বিষয়ে আসা যাক। এই হেলিকপ্টারে বেশ কিছু প্রকারভেদ কিংবা ভ্যারিয়েন্ট রয়েছে, তবে এর পারফরমেন্সের চেয়েও মারাত্মক হলো এর ক্র্যাশ রেকর্ড, যার লিস্টটা অনেক বড়। এক নজরে যার ক্র্যাশ রেকর্ডটা না দেখলে ভিডিওর সৌন্দর্য রক্ষা হবে না। তো চলুন ক্র্যাশ লিস্টটা দেখে নেওয়া যাক। 2005 নভেম্বরে একটি হাল ধ্রুব হেলিকপ্টার লেজের রোটার ব্লেডের ত্রুটির কারণে ভারতের অন্ধ্রপ্রদেশে ক্র্যাশ করে। 2 ফেব্রুয়ারি 2007 অ্যারো ইন্ডিয়াতে, 28 অক্টোবর 2019 মিলিটারি প্যারেডের সময় ইকুয়েডর বাহিনীর একটি হাল ধ্রুব হেলিকপ্টার ক্র্যাশ করে। 2010 ফেব্রুয়ারিতে ভারতীয় বিমান বাহিনীর বায়ুশক্তি এয়ার শোর পূর্বে রিহার্সেলের সময় লুজ পাওয়ারের জন্য ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়। 14 ডিসেম্বর 2010 জম্মু কাশ্মীরে একটি হাল ধ্রুব ক্র্যাশ করে। 22 ডিসেম্বর 2010 তারিখে ভারতের লাদাখে, 2011 এর 21 এপ্রিল উত্তর সিকিমে একটি হাল ধ্রুব হেলিকপ্টার ক্র্যাশ করে। এতে থাকা 4 জন সেনা কর্মকর্তা নিহত হন। 19 অক্টোবর 2011 সালে ভারতের বিএসএফ এর একটি হাল ধ্রুব হেলিকপ্টার উত্তর পূর্ব ভারতে ক্র্যাশ করে এবং ঘটনাস্থলে 3 জন ক্রু নিহত হন। 15 জানুয়ারি 2012 টেস্ট ফ্লাইটের সময়, 5 এপ্রিল 2012, 13 মে 2013 সিয়াচেন প্রদেশে, 19 ডিসেম্বর 2013, 22 ফেব্রুয়ারি 2014, 25 জুলাই 2014, 13 জানুয়ারি 2015, 28 জানুয়ারি 2015, 11 ফেব্রুয়ারি 2015 ভারতীয় সেনাবাহিনীর একটি হাল ধ্রুব হেলিকপ্টার জম্মু কাশ্মীরে ক্র্যাশ করে, যেখানে 2 জন ক্রুই নিহত হন। এর সার্ভিস লাইফ দেখে আপনি নিশ্চয়ই একে সুইসাইডাল হেলি বললেও ভুল করবেন না। তবে এখানে আরো একটি ঘটনা উল্লেখ করতে হলো। টাকা দিয়ে ইন্ডিয়ান হেলিকপ্টার কিনে ঠকেছিল ইকুয়েডর। 2009 সালে তারা ভারতের কাছ থেকে 6টি হাল ধ্রুব হেলিকপ্টার কিনেছিল ইকুয়েডর এয়ারফোর্স। অতঃপর 2015 সালের জানুয়ারি মাসের মধ্যে 4টি হেলিকপ্টারই ক্র্যাশ করে। তারপরে বেঁচে থাকা 2টি হেলিকপ্টার গ্রাউন্ডেড করা হয়। আরো 4টি ক্রয় করার কথা থাকলেও পরে সেগুলোর ক্রয়াদেশও বাতিল করা হয়েছিল। এবার ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি ভারতের ইনসাস রাইফেল। একটি কমব্যাট ওয়েপনের সহজ ব্যবহার যোগ্যতার জন্য এটি ওজনে অনেক কম হওয়া প্রয়োজন। আমাদের তৈরি BD-08 রাইফেলের ওজন 3.4 কেজি, যেটা আনলোডের অবস্থায়, এবং ইনসাস রাইফেলের ওজন 4.5 কেজি, এটাও আনলোডের অবস্থায়। ওজনের ক্ষেত্রে আপনারা হয়তো পার্থক্যটা বুঝে গেছেন, কারণ এক্ষেত্রে বাংলাদেশের তৈরি BD-08 ব্যাটেলফিল্ডে একজন
সৈনিককে এক্সট্রা ম্যানুভারেবিলিটি প্রদান করে, যা ইনসাস দিতে অক্ষম। ইনসাস রাইফেল অনেক জটিল ইঞ্জিনিয়ারিংয়ে তৈরি, যার সামান্য ফিল্ড স্ট্রিপ করতে গেলে অনেক পার্টস সামলাতে হয়। এটি যুদ্ধক্ষেত্রে একটি মেজর ড্রব্যাক। এছাড়া ইনসাস রাইফেল যুদ্ধক্ষেত্রের মধ্যেই জ্যাম হয়ে যাওয়ার জন্য অনেক কুখ্যাত। কার্গিল যুদ্ধের সময় এই রাইফেলটি অতি উচ্চতায় ঠান্ডার কারণে জ্যাম হয়ে যেত। এছাড়াও 3 রাউন্ড ব্রাস্ট মোডে ফায়ারের সময় রাইফেল অটোমেটিক মোডে চলে যাওয়া, রাইফেলের তেল ব্যবহারকারীর মুখে ছিটে আসার মতো সমস্যারও দেখা দিয়েছিল। তবে এই রাইফেলটি আরেকটি বিশেষ সমস্যার সৃষ্টি করেছিল এটির পলিমার ম্যাগাজিন, যা ওজন কমানোর জন্য ব্যবহার করা হয়েছিল, যেটি হিমালয়ের কঠিন শীতে ভেঙে যাওয়া শুরু করেছিল অনেক রাইফেলেই। এছাড়া বিভিন্ন বর্ডার কনফ্লিক্টে ভারতীয় বাহিনীর হাতে তাদের ইনসাসের বদলে AK সিরিজের রাইফেলগুলো আপনারা দেখতে পারবেন। এতেই বোঝা যায় তারা ইনসাসে বিশ্বাসী না। ইনসাস রাইফেলের এই সমস্যাগুলির জন্য ইন্ডিয়ান আর্মড ফোর্সেস তাদের ইনসাসগুলো রাশিয়ান AK-203 রাইফেল দ্বারা রিপ্লেস করবে। ভারতের তৈরি ব্যাটেল ট্যাঙ্ক অর্জুন ট্যাঙ্ক। ভারতীয় এই অর্জুন MBT হচ্ছে একটি তৃতীয় প্রজন্মের ব্যাটেল ট্যাঙ্ক, যা ডেভেলপ করেছে DRDO ভারতীয় সেনাবাহিনীর জন্য। ভারতীয় এই মেইন ব্যাটেল ট্যাঙ্কের ডেভেলপমেন্ট প্রসেস শুরু হয় সেই 1972 সালে এবং 1996 সালে ভারত সরকার এই ট্যাঙ্ককে প্রোডাকশনে আনার জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু ভারতীয় সেনাবাহিনী এর পারফরমেন্সে হতাশ হওয়ার কারণে এটি ডেভেলপমেন্ট স্টেজে রেখেই T-90S ক্রয় করা হয়। সর্বশেষ 2010 মার্চে ভারতীয় সেনাবাহিনী এর পারফরমেন্সে কিছুটা সন্তুষ্ট হয়ে 124টি অর্জুন MK-1 এবং মে মাসে 124টি অর্জুন MK-2 অর্ডার করে এবং মনে হচ্ছে পুনরায় তারা হতাশ হয়ে অল্প কিছুদিন আগেই T-90 MS টাগিলের অর্ডার প্লেস করেছে এবং 2020 সালের পরে T-14 আর্মাটা MBT কেনার আগ্রহ প্রকাশ করেছে। উল্লেখ্য যে ভারতের নির্মিত 60% অর্জুন ট্যাঙ্ক বর্তমানে রিজার্ভ করে রাখা হয়েছে। আর অর্জুন MK-1 যে মোটামুটি রিজেক্টেড মাল তা বোঝা যায় প্রত্যেকটা MK-1কেই ডেভেলপ করতে পাঠিয়ে দেওয়া হয়েছিল সার্ভিসে আনার পরপরই। এর আর্মর অনেক পুরো এবং হেভি হওয়ার দরুন এই ট্যাঙ্কের ওজনও অত্যাধিক, মাত্র 68 টন। ভারতীয়দের দাবি অনুযায়ী এর আর্মর যে কোনো তৃতীয় প্রজন্মের ট্যাঙ্ক থেকেও ভালো। আর এতটা ওজন হওয়ার কারণে এবং সাইজে বিশাল হওয়ার কারণে এর মুভমেন্টে একটু সমস্যা হয়, যদিও ভারতীয়রা এটি স্বীকার করে না। ভারতীয়দের দাবি অনুযায়ী অর্জুন ইন্ডিয়ান হোমমেড ট্যাঙ্ক, কিন্তু এই অর্জুনের ডিজাইনার মূলত জার্মান কোম্পানি ক্রাশমাফি ওয়েগম্যান। নেভিগেশন আর ফায়ারিং কন্ট্রোল সিস্টেমের নির্মাতা ইসরায়েলি ইলবিট সিস্টেম লিমিটেডের। ইঞ্জিন MTU এবং ট্রান্সমিশন রেনেক AG এই দুইটাই জার্মান কোম্পানি। তারপরেও এটা ভাই মেড ইন ইন্ডিয়া। হাল LCS লাইট কমব্যাট হেলিকপ্টার। ভারতের একটি লাইট কমব্যাট হেলিকপ্টার হলো এটি, যেটা তৈরি করেছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড। যেখানে একটি অ্যাপাচির দাম প্রায় $75 মিলিয়ন, সেখানে লাইট কমব্যাট হেলিকপ্টারের দাম মাত্র 22 মিলিয়নের মতো। যদিও ভারতীয়রা দাবি করে এটি বিশ্বের শ্রেষ্ঠ লাইট অ্যাটাক চপার। এখানে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট, অথচ এর আর্মামেন্ট পেলোড উইকি অনুযায়ী 700 কেজি। অন্যদিকে ক্লোজ কমব্যাট সাপোর্ট Mi-171 SS প্রায় 1500 কেজি অস্ত্র বহন করতে পারে, যেটি ডেডিকেটেড অ্যাটাক চোপারও নয়। হাল LCS এর মূল্য যেখানে $25 মিলিয়ন কাছাকাছি, অন্যদিকে আমাদের Mi-171 SS এর মূল্য মাত্র $15 মিলিয়ন কাছাকাছি। যেখানে আমরা 18 থেকে 20 জন ট্রুপসের পাশাপাশি ক্লোজ কমব্যাটের জন্য 1500 কেজি অস্ত্র বহন করতে পারছি। হাল LCS এর শক্তির উৎস হিসেবে রয়েছে দুইটি টার্বোশ্যাফট ইঞ্জিন, যা এটিকে সর্বোচ্চ 269 কিলোমিটার গতিতে উড়িয়ে নিয়ে যায়। তবে ভারতীয় ডিফেন্স মিনিস্ট্রির মাত্রা অতিরিক্ত দুর্নীতি হালতেজাজের মতো এটিকে কোথায় নিয়ে ঠেকায় সেটাই দেখবার বিষয়। এবার ভারতীয়দের গর্বের হালতেজাস লাইট কমব্যাট এয়ারক্রাফট। 2019 সালে ভারতের হোমমেড লাইট ফাইটার হালতেজাস রুটিন ফ্লাইট করার সময় তার হার্ড পয়েন্ট ভেঙে ড্রপ ট্যাঙ্ক খুলে পড়ে গিয়েছিল। এটি ছিল ওই বছরের হালতেজাজের দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে একই বছরের মার্চ মাসে মালয়েশিয়াতে এয়ার শো দেখাতে গিয়ে মাঝ আকাশেই হালতেজাসের ড্র্যাগ প্যারাশুট খুলে যায়। এখানেই প্রশ্ন, হার্ড পয়েন্ট ভেঙে ফুয়েল ট্যাঙ্ক খুলে পড়ে কিভাবে? তেজাসের ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি কতটা নিম্নমানের তা এই ঘটনাগুলো থেকে প্রমাণিত হয়। তেজাসের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানি JF-17 থান্ডার যেখানে 150+ ইউনিট তৈরি হয়ে গেছে, প্রতিনিয়ত আরও তৈরি হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে বিক্রিও হচ্ছে, সফল কমব্যাট মিশন পরিচালনাও করছে, প্রতিপক্ষের ফাইটার শুটডাউনও করছে, সেখানে হালতেজাস এখন পর্যন্ত তার ম্যাসিভ প্রোডাকশনই শুরু করতে পারেনি। সত্য বলতে এটা আকাশে উড়লেও এখনো প্রোটোটাইপ হিসেবেই পড়ে আছে, যেটার কিনা মাঝ আকাশে পার্টস খুলে পড়ে যাচ্ছে। খাতা কলমে ভারতীয় ফাইটার হলেও আসলে কি এটা ভারতীয় ফাইটার তাতেও সন্দেহ রয়েছে, কারণ তেজাস
তেজাসের 90% যন্ত্রাংশ বাইরের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে, যা নিয়ে খোদ ভারতেও বিতর্কও রয়েছে। এটিকে ভারতীয় ফাইটার না বলে আন্তর্জাতিক ফাইটার বলা শ্রেয়। বিভিন্ন দেশে অসামঞ্জস্য পার্টস এবং হালের সাধারণ ম্যানুফ্যাকচারিং এর কারণে তেজাসের নির্ভরযোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, যার ফলে ফাইটারটি এখনো আন্তর্জাতিক লেভেলের ক্লিয়ারেন্স পায়নি। এক নজরে দেখে নেওয়া যাক তেজাসের কোন অংশ কোন দেশের কোম্পানির তৈরিকৃত। ল্যান্ডিং হুইল ভারত, ককপিট ভারত, ক্যাবিন সিস্টেম লকহিড মার্টিন যুক্তরাষ্ট্র, ইলেকট্রনিক কানেক্টরস হিউজ এয়ারক্রাফট যুক্তরাষ্ট্র, মেটাল রিমুভিং পাট্রিয়া ফিনল্যান্ড, অ্যাভিওনিক সিস্টেম পানাভিয়া জার্মানি, ইলেকট্রিক ডিসপ্লে স্ক্যানিয়া সুইডেন, ফ্লাই কন্ট্রোল সিস্টেম সাব কোম্পানি সুইডেন, সিস্টেম কম্পিউটার সাব কোম্পানি সুইডেন, রেডন সাব সুইডেন, ডাটা লিঙ্ক সাব সুইডেন, র্যাডার সাব সুইডেন, এইএস রাডার রাফায়েল সিস্টেম ইসরায়েল, স্ক্যাপ সিস্টেম বিআই ব্রিটেন, হাইড্রোলিক সিস্টেম হার্লি ব্রিটেন, ল্যান্ডিং গিয়ার বিআই ব্রিটেন, কন্ট্রোল স্টিক অ্যান্ড লিডার বিআই ব্রিটেন, ফুয়েল ট্যাঙ্ক লকহিড মার্টিন যুক্তরাষ্ট্র, ফ্রাস্টেইনার ড্যাসল্ট ফ্রান্স, ফুয়েল নজেল লকহিড মার্টিন যুক্তরাষ্ট্র, রিফুয়েলিং প্রপ লকহিড মার্টিন যুক্তরাষ্ট্র, ওয়ারফেয়ার সিস্টেম স্যাব সুইডেন, হুইল ব্রেক অ্যান্ড ব্রেক কন্ট্রোল ম্যাকডোনাল্ড ডগলাস যুক্তরাষ্ট্র, হ্যান্ডেলিং ইকুইপমেন্ট হার্লি ব্রিটেন, কমিউনিকেশন জিএমবিএইচ জার্মানি, ইঞ্জিন জেনারেল ইলেকট্রিক যুক্তরাষ্ট্র, ভালভস বিআই ব্রিটেন, অক্সিলারি পাওয়ার্স এয়ারবাস ফ্রান্স, স্ট্রাকচারাল কমান্ডস চেক রিপাবলিক দক্ষিণ আফ্রিকা জার্মানি, ইঞ্জিন কম্পার্টমেন্ট বিআই বোম্বার্ডিয়ার ব্রিটেন এবং কানাডা, লাইটিং সিস্টেম জেনারেল ডাইনামিক্স যুক্তরাষ্ট্র, এনভায়রনমেন্ট সিস্টেম এয়ারবাস ফ্রান্স। যাই হোক, এখন আপনাদের কাছে প্রশ্ন থাকলো ভারতের তৈরি প্রতিরক্ষা সামগ্রী আমাদের ডিমান্ড মিটাতে সক্ষম কিনা, যেটা জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।